ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য আজকে নিয়ে এলাম আরেকটা বাংলা প্রতিবেদন রচনা। এবং আজকের প্রতিবেদন রচনার যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচন। এই প্রতিবেদনটা আমরা মূলত তিনটে প্যারাগ্রাফে লিখব। যার প্রথম প্যারাগ্রাফে আমরা লিখব যে এই বিলটা কোথায় উত্থাপিত হলো, কিভাবে পাশ হলো, এবং দ্বিতীয় প্যারাতে আমরা লিখব যে এই বিলটার ইতিবাচক দিকগুলো বা ভালো দিকগুলো কি কি, এবং তৃতীয় প্যারাতে অবশ্যই থাকবে এই বিলটার নেতিবাচক দিক যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই তিনটে মোটামুটি প্যারাগ্রাফে আমরা পুরো প্রতিবেদনটা লেখার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। চলে আসছি প্রতিবেদন রচনায়। শিরোনাম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে দেশীয় রাজনীতির নব অধ্যায়, এক দেশ এক নির্বাচন। একটা কমা বা হাইফেন এখানে দিয়ে দিও। দেশীয় রাজনীতির নব অধ্যায়, এক দেশ এক নির্বাচন। বিশেষ সংবাদদাতা। এরপর আমরা শুরু করছি লেখা। তো জায়গা হলো ক, খ, গ এবং মার্চ 12। অবশেষে ভারতের রাজনীতির অন্দরে চলা গত কয়েক বছরের কানাঘুষোতে ইতি পড়ল। লাস্ট কয়েক বছর ধরেই কথা হচ্ছিল যে এই বুঝি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা শুরু হতে পারে, তো সেইটাতে ইতি পড়ল। পেশ করা হলো এক দেশ এক নির্বাচন বিল। 269-198 ভোটাভুটিতে লোকসভায় জয় কেন্দ্রের, অর্থাৎ কেন্দ্রের যে সরকার সেই সরকার 269 ভোট পেয়েছে এবং বিরোধীরা ভোট পেয়েছে 198। তো এই মোটামুটি ভোটাভুটিতে কেন্দ্রের সরকার লোকসভাতে এই বিলটা পাশ করিয়েছে। নেক্সট দেখো যে লাইনটা রয়েছে, গতকাল কেন্দ্রীয় আইনমন্ত্রী, আমি নাম আর ব্যবহার করলাম না, গতকাল কেন্দ্রীয় আইনমন্ত্রী এই বিল পেশ করেন লোকসভায়। তীব্র বিরোধিতা জানায় বিরোধী জোটের সাংসদরা। হলো। এরপরের যে লাইন রয়েছে সেটা হচ্ছে এই বিল এরপরে কি হবে লোকসভায় পাশের পরে, না এই বিল এরপর সংসদের যৌথ কমিটিতে যাবে। সেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকারদের নিয়ে আলোচনা করে, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা কেন্দ্রের। হলো। তাহলে বিলটা ঠিক কি কিভাবে এগোবে সেই স্টেপগুলো আমি পরপর এখানে বলে দিলাম। এরপর কি হবে, না এরপর যদি ওখানে হয় তাহলে সেখানে পাশ হলে বিলটা পৌঁছাবে রাজ্যসভায়। রাজ্যসভায় যদি পাশ হয় তাহলে তারপর সই করবেন রাষ্ট্রপতি। কিন্তু এই বিলের ভালো খারাপ নিয়ে ক্রমেই চড়ছে প্রশংসা ও সমালোচনার পারদ। তো এইভাবে হচ্ছে ছিল আমাদের প্রথম প্যারা, যেখানে আমরা এই বিলটা সম্পর্কে বললাম এবং আরেকটা জিনিস বললাম যে বিলটা কিভাবে পাস হবে বা তার স্টেপগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা চলে আসছি নেক্সট প্যারাতে, যে দ্বিতীয় প্যারায় আমরা আলোচনা করব এই বিলটার ইতিবাচক দিকগুলো কি কি। দেখো প্যারা চেঞ্জ করে এবার আমরা লিখব যে সাউথ আফ্রিকা, জাপান, সুইডেন, বেলজিয়াম, এই যে গুরুত্বপূর্ণ দেশগুলো, উন্নত দেশ, তাদের এই বেলজিয়ামের মতো দেশগুলি দীর্ঘদিন ধরে এক দেশ এক নির্বাচন বিধি সফলতার সঙ্গে পালন করে আসছে। পাশাপাশি শক্তিধর আমেরিকার নির্বাচনও খানিকটা একই, মানে ওখানে প্রেসিডেন্টের ইলেকশন এবং বাকি যে ইলেকশনগুলো স্টেটের ইলেকশন সেগুলো একসঙ্গেই হয়। তো কাছাকাছি একই রকম অনেকটা। আমাদের এখানে প্রধানমন্ত্রী নির্বাচন হয়, ওদের ওখানে প্রেসিডেন্ট হয়, অনেকটা একই রকম। এরপর দেখো, এক নামকরা রাজনৈতিক বিশ্লেষক এই নীতির ইতিবাচক দিক সম্পর্কে বলেন, আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে প্রতিবেদন রচনার মধ্যে একটা কোটেশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি ওই রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকেই যে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক সেগুলো বলে দিলাম। সেগুলো কি কি? প্রথমত, দেশের পৃথক নির্বাচনের বিপুল বোঝা কমবে। যদি একসঙ্গে ইলেকশন হয়, মানে বিধানসভার ভোট আর লোকসভার ভোট, তাহলে নির্বাচনের বিপুল বোঝাটা কমবে। আর্থিক অঙ্কে যা প্রায় কয়েক হাজার কোটি। এবার এই টপিকটা যদি জিএস পেপারে আসে সেক্ষেত্রে আমরা অনেক ডেটা দেওয়ার সুযোগ থাকবে। প্রতিবেদন রচনায় কম শব্দের মধ্যে অতগুলো জায়গা নেই, তো সেই জন্য আমি আর ডেটার মধ্যে গেলাম না। নেক্সট হচ্ছে, দ্বিতীয়ত, সরকারি কর্মীদের ঘন ঘন ভোটের কাজে না লাগাতে হলে দেশ ও রাজ্যের প্রশাসনিক কর্মক্ষমতা বাড়বে। ভোটের জন্য প্রচুর কর্মচারীদেরকে ভোটের কাজে লেগে যেতে হতো, যার ফলে বাকি যে কাজকর্ম সেগুলো বিঘ্নিত হতো। তো ভোট একটা হলে 5 বছরে একটা, তাহলে বাকি সময়গুলো প্রশাসনিক কাজকর্মে তাদেরকে কাজে লাগানো যাবে। তৃতীয়ত, 3 নম্বর যে ইতিবাচক দিক সেটা হচ্ছে ভোট প্রদানের হার অনেকাংশে বাড়বে। মানে মানুষকে বারবার ভোট দিতে হলে সমস্যা হতো, অনেকে বাইরে চলে যায় কাজের জন্য, তারা 1 বছর ছাড়া ছাড়া বাড়ি আসতে সমস্যা হয়। তো 5 বছরে একবার ভোট হলে ভোট প্রদানের হার কিন্তু অনেকাংশে বাড়বে।
4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে ভোট ঘোষণা হলে আর কোনো সরকারি নীতি ঘোষণা করা যেত না। এবার ভোট যদি একবার হয় তাহলে একবার ভোট হলে ওই সকল নীতি ঘোষণা এবং তার বাস্তবায়ন সম্ভব হবে। মানে 5 বছরে একবার ভোট হলে বাকি 4 বছর কিন্তু সেই নীতিগুলো ঘোষণা করা, তার বাস্তবায়ন করা, সেগুলো অনেকটা ইজি হবে প্রসেসটা। তো এই হচ্ছে মোটামুটি 4টে সুবিধার দিক বা ইতিবাচক দিক, সেগুলো আমি বললাম, যেগুলো একজন রাজনৈতিক বিশ্লেষকের মুখ দিয়ে বলে দিলাম। এবার চলে আসছি আমরা থার্ড প্যারাতে, লাস্ট প্যারা যেটা, সেখানে আমরা এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে বলবো। তবে এই নীতির নেতিবাচক দিকগুলো নিয়ে সোচ্চার হয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশ্লেষকদের একাংশ। তাদের দাবি তারা কি দাবি করছেন না, তাদের দাবি এই নীতি মূলত কেন্দ্রীয় সরকারের জাঁকজমকপূর্ণ নির্বাচন আর ইস্যুর দ্বারা বিভিন্ন রাজ্যের ইস্যু আর নির্বাচনগুলিকে মলিন করে কেন্দ্রীয় পথে চালিত করার এক চেষ্টা মাত্র। অর্থাৎ তারা দাবি করছেন কেন্দ্র সরকার মূলত এই একসঙ্গে ভোট করে দিয়ে কেন্দ্রের ইস্যুগুলোকে কাজে লাগিয়ে ভোটটা করিয়ে নিতে চাইছেন, যেখানে রাজ্যের ইস্যুগুলো ধরা পড়বে না। ফলে রাজ্যের যে নির্বাচন, বিধানসভার নির্বাচন, সেই নির্বাচন কিন্তু কেন্দ্রের নির্বাচন ঘেঁষা হয়ে যাবে বা ফলাফল অনেকটা কেন্দ্র সরকারের পক্ষে চলে যাবে বলে তারা আশঙ্কা করছেন। তো সেই কথাটাই আমি এখানে বলতে চেষ্টা করলাম। এরপর দেখো পাশাপাশি আর কি সমস্যা না, সাম্প্রতিক এক গবেষণা থেকে উঠে আসা তথ্য বলছে একসাথে কেন্দ্র ও রাজ্য নির্বাচন হলে 77% সম্ভাবনা রয়েছে যে ভোটাররা দুটি নির্বাচনে একই দলকে বেছে নেবেন। অর্থাৎ বিধানসভা এবং লোকসভায় একই দলকে তারা ভোট দেবেন বলে এই একটা তথ্য উঠে আসছে, যেটা আদতে গণতন্ত্রের পরিপন্থী মানে গণতন্ত্রের উল্টোটা হলো, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, এটা তারা আশঙ্কা করছেন। আর কি, কিন্তু গবেষণা বলছে যে 6 মাসের ব্যবধানে যদি পৃথক নির্বাচন হয়, অর্থাৎ কেন্দ্রের নির্বাচন আলাদা এবং রাজ্যের নির্বাচন আলাদা হয়, তাহলে 61% ভোটার বেছে নিতে পারেন পৃথক দলকে। অর্থাৎ তারা কেন্দ্রের জন্য একটা দল চুজ করবেন এবং রাজ্যের ক্ষেত্রে তারা সম্ভবত পৃথক দলকেও চুজ করতে পারেন। ভালো মন্দের এই চাপানোতর কাটিয়ে এই বিল ভবিষ্যতে কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয়। এটা হচ্ছে আমাদের পুরো প্রতিবেদন রচনাটা আমরা শেষ করলাম। তো এইভাবে কিন্তু খুবই অল্প শব্দের মধ্যে 150 শব্দের আশেপাশে আমরা চাইলে এই বিষয়ের ওপরে একটা বাংলা প্রতিবেদন রচনা লিখতে পারি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন হলে, এবং লাইক করে দিও, আর পারলে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।